আমি ভাই, আমি একটা আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, আমাদের আসলে বাংলাদেশে প্রতিদিনই ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। যদিও তারা বলছে যে আমরা যতটুকু বুঝতে পারছি যে একটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য পাশাপাশি অন্য একটা ঘটনা ঘটানো হচ্ছে। আমরা যেমন দেখলাম, উদাহরণ হিসেবে যদি বলি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তারা যমুনার সামনে তাদের লোককে দিয়েই তারা আন্দোলন করালেন, উপর থেকে হচ্ছে ওয়াটার স্প্রে করালেন, কুলিং ওয়াটার স্প্রে করালেন, এভাবে নানান ঘটনা তারা ঘটালেন। আপনারা দেখেন যে উপদেষ্টাদের মধ্যে কি হচ্ছে। একজন উপদেষ্টা, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, উনি তো হঠাৎ করে ভোর রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেন, আর কোনো কাজ নেই ওনার, যে কোনো ব্যাপারের উপর তিনি স্ট্যাটাস দেন। ইদানিং বললেন যে তার ভাইয়ের নাম যখন উঠে আসলো যে বিটিভিতে একটা টেন্ডার প্রসেসিং করার জন্য তার ভাই এক জায়গায় বেশ কয়েক কোটি টাকার একটা প্রসেসিং করতে চাচ্ছিলেন, সেটা যখন বাইরে আসলো তিনি বললেন যে নতুন একটি দলের কিছু মহারথী এটা করেছে। এদের মধ্যে একটা দ্বন্দ্ব দেখতে পাচ্ছি আমরা। আবার দেখতে পাচ্ছি যে কুমিল্লায় সবচেয়ে প্রভাবশালী উপদেষ্টা হিসেবে যে আছে, শিশু উপদেষ্টা যাকে বলা হয়, জনাব হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তার বাবা হয়ে গেল কুমিল্লার মুরাদনগরের গডফাদার। এই যে নতুন বন্দোবস্তের একটা মূলা যে জনগণের সামনে তারা তুলে ধরলো, এইটা আসলে কি ধরনের নাটক বলে আপনার কাছে মনে হচ্ছে? মানে এইসব হচ্ছেটা কি বাংলাদেশে? এটাকে আপনি নাটকও বলতে পারেন, আবার নাটক নাও বলতে পারেন। কেন জানেন? যেখানে আপনি কোন একটা স্বার্থ নিয়ে সম্পর্কে এগোবেন, সেটা যদি আপনার সহোদর ভাইয়ের সাথে সম্পর্কে আগান একটা স্বার্থ নিয়ে, আপনার স্ত্রীর সাথে যদি আপনি একটা স্বার্থ নিয়ে সম্পর্কে জড়ান, সেই সম্পর্কটা টিকে না। তো ওদের আলটিমেট গোলটা কি? ওরা যে হারে গত 11 মাসে দেশে চাঁদাবাজি লুটপাট করতেছে, ব্যবসায়ীদেরকে ধরে ধরে নিয়ে চাঁদাবাজি করতেছে, হ্যাঁ, এগুলোতে দৃশ্যমান হচ্ছে যে ওরা আসলে বাংলাদেশটাকে এটা সত্যি সত্যি পাকিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্র বানাতে চায়। আজকে দেখলাম একজন অভিনেত্রীর একটা আক্ষেপ ভরা পোস্ট যে এই সমস্ত পাসপোর্ট নিয়ে কি করব। এই পর্যন্ত 7টি দেশ আমার ভিসা রিজেক্ট করেছে, যেখানে আগে আমি অনায়াসে ভিসা পেতাম। অর্থাৎ দেশটাকে তারা এই জায়গায় উপস্থাপন করতে চায় বিশ্বের কাছে, যেন মানুষ আক্ষেপ করে বলে পাকিস্তানই ভালো ছিল। কেন যে শেখ মুজিব দেশটা স্বাধীন করলো? সেই কারণে মাহফুজ, জঙ্গি মাহফুজ, ফেসবুকে লিখে যে 71 যদি সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশ স্বাধীন করা বা মুক্তিযুদ্ধ করা যদি দোষের কিছু না হয়, তাহলে 24-এ এসে আমরা মেটিকুলাস ডিজাইন করে সরকার পতন ঘটালে সেটা দোষের কিছু হবে কেন? কত বড় ধাপ্পাবাজ! কুড ইউ ইমাজিন যে 71 কে সে তুলনা করতেছে 24-এর সাথে। 71 পৃথিবীতে একবারই হয়। আমি আমার মায়ের পেট থেকে একবারই বেরিয়েছি, দ্বিতীয়বার পৃথিবীর কোনো ক্ষমতা নেই আমার মায়ের পেট থেকে আমাকে বের করা। ঠিক তেমনি ভাবে একটা দেশ একবার স্বাধীন, দ্বিতীয়বার হয় না। তাহলে ওরা কি না বুঝে করছে? না, না বুঝে করছে না, বুঝে করছে। বুঝটা কি? ওই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটাকে ভুলিয়ে দেওয়া। মাহফুজ কি জানে না 71-এ আমরা যে 52 থেকে 71-এ আসলাম, এই দীর্ঘ পথ চলায় 1 সেকেন্ডের জন্য বঙ্গবন্ধু সরকার, বঙ্গবন্ধু, আওয়ামী লীগ এদেশের মানুষের সাথে প্রতারণা করেনি। আমরা যে 52 থেকে হেঁটে 71 পর্যন্ত আসলাম, দীর্ঘ পথ পরিক্রমা, রক্তাক্ত পথ মারিয়ে, সেখানে আওয়ামী লীগের ওই সময়ের কোন নেতাকর্মী ওদের মতো প্রতারণা করে মুসলিম লীগের ছায়ার তলে আশ্রয় নেয়নি, জামাতের শাড়ির তলে আশ্রয় নেয়নি। আমাদের কোন কর্মী বলে নাই যে আমরা জামাত সমর্থক, আমরা মুসলিম লীগ সমর্থক। কেন জামাত আর মুসলিম লীগের কথা বললাম? কারণ তখন মুসলিম লীগ খুব পাওয়ারফুল ছিল, ক্ষমতায় তারাই ছিল, আর জামাত ছিল ওদের দোসর। একজনও বলে নাই। বরং আপনি 6 দফা দেখেন, 6 দফাও যদি আপনি গভীরভাবে পড়েন, সেখানে কিন্তু পাকিস্তান একটি রাষ্ট্র থাকার কোনো সুযোগ নাই। কারণ সেই 6 দফার একটি দফা ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের জন্য আলাদা মুদ্রা হবে। একটি দেশে 2টি মুদ্রা পৃথিবীর কোথাও নাই। এবং শুধু তাই নয়, শেষ করি, শুধু তাই নয়, বঙ্গবন্ধু এখানে আবার
70-এ এসে এই 6 দফার পক্ষে মানুষের রায় নিয়েছিলেন। ওরা কি রায় নিয়েছে? ওরা তো 24-এ শুরু থেকে বলেছে এটা সরকার পতন আন্দোলন নয়, এটা রাজনৈতিক আন্দোলন নয়, এটা শুধু আমরা বৈষম্যের অবসান চাই, আমরা শুধু কোটার বাতিল চাই, কোটার সংস্কার চাই। এবং ওরা বৈষম্যের অবসান চায় এই কারণে জায়গায় জায়গায় বঙ্গবন্ধুর বক্তব্যের বিভিন্ন অংশ কোট করে সেটা মাইকে প্রচার করে প্রতারণা করেছে জাতির সাথে। তো ওরা শুরুই করলো প্রতারণা দিয়ে, শেষ করলো প্রতারণা দিয়ে। আর 52 থেকে যে 71 আসলাম, কোথাও এক মুহূর্তের জন্য প্রতারণা ছিল না। মানুষকে সম্পৃক্ত করে তাদের রায় নিয়ে আমরা একটা রক্তাক্ত পথ, রক্ত সাগর পেরিয়ে স্বাধীনতা অর্জন করলাম। সেই স্বাধীনতার সাথে ওরা বিলীন করতে চায় 24-এ এসে। এটা পরিকল্পিত চক্রান্ত। থ্যাংক ইউ কিন্তু এই আমিন ভাই। চক্রান্ত জি সফল হতে দেওয়া যাবে না, সফল হবে না। আমিন ভাই, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় আসছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তনের একটা কথা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। এখন এইগুলো তো আসলে বর্তমানে হয়েছে কি, যে এই ডিজিটাল বাংলাদেশ হওয়ার কারণে বেশ কিছু গুজব আর ফেক নিউজের ছড়াছড়ি। এখন আমরা জানতে চাই যে আওয়ামী লীগের নেতৃত্বে অর্থাৎ বড় দুই পদে পরিবর্তনের কথা ভাবা হচ্ছে কিনা, বা সম্ভাব্য নেতাকর্মী খোঁজা হচ্ছে কিনা, এরকম কোনো আলোচনা কি আওয়ামী লীগের মধ্যে হয় কিনা? এটা হচ্ছে কি আওয়ামী লীগের দলীয় ফোরামের আলোচনার বিষয়। এটা আমি এখানে আপনার সাথে একটা শো করতে এসেছি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা নিয়ে, ভবিষ্যৎ নিয়ে, অতীত নিয়ে, বর্তমান নিয়ে, এবং সেখানে প্রাসঙ্গিকভাবে বিশ্ব রাজনীতিও আসতে পারে। এখানে এই আলোচনায় আওয়ামী লীগের দলীয় ফোরামের কি হবে না হবে সেটা এখানে আলোচনার বিষয় নয়। এবং আওয়ামী লীগের নেতৃত্ব যদি পরিবর্তন হবে না, এটাও সঠিক নয়। আওয়ামী লীগ তো মানুষের দল এবং গণমানুষের দল। তো আওয়ামী লীগ গণমানুষের আকাঙ্ক্ষাকে বারে বারে ধারণ করতে পেরেছে, আর ধারণ করতে পেরেছে বলেই এত নিপীড়ন নির্যাতনের পরও আওয়ামী লীগ এখনো বাংলাদেশের সবচেয়ে বড় রাজনীতি। এখন আপনি নেতৃত্বের পরিবর্তন তো স্বাভাবিক একটা প্রক্রিয়া, কেউ তো সারা জীবন নেতৃত্বে থাকে না। আমরা কি কেউ ভেবেছিলাম 75-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পরে আবার 3রা নভেম্বর জেলখানায় জাতীয় চাঁদা থেকে হত্যার পরে আমরা উঠে দাঁড়াতে পারবে? দাঁড়িয়েছে তো বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে। সুতরাং আমি যেটা মনে করি, ধরেন নেতৃত্ব অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু তার চেয়ে বড় বিষয় হচ্ছে আদর্শটা। আপনি যদি লক্ষ্য এবং আদর্শে অটুট থাকেন, আপনার অগ্রযাত্রাকেও থামাতে পারবেন। আপনি দেখুন না, পাকিস্তান আমলে বারবার কমিউনিস্ট পার্টিকে ব্যান করা হয়েছিল, কিন্তু যতবার ব্যান করা হয়েছিল কমিউনিস্ট পার্টি ততবার শক্তিশালী হয়েছে। এখন তো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং বাংলাদেশে আওয়ামী লীগের পরে তখন বড় রাজনৈতিক দল ছিল আপনার ন্যাপ মুজাফফর, ন্যাপ ভাসানী, জাসদ, অনেক বড় বড় রাজনৈতিক দল ছিল। ওদের কাউকে ব্যান করা হয়েছে? ওদের নেতৃত্ব পরিবর্তন হয়েছে, কিন্তু ওরা ঠিকই আছে। অথবা মুসলিম লীগের কথা, যদি পাকিস্তান আমলে যাদের নেতৃত্বে পাকিস্তান সৃষ্টি হয়েছে, সে মুসলিম লীগ এখন কি নিশ্চিত কোন রাজনৈতিক দল? ওরা কোথায়? ওদের নেতৃত্বে পরিবর্তন হয়েছে, দল ঠিকই আছে। এটা হচ্ছে কি, আপনি একটি রাজনৈতিক দল তার কর্মকাণ্ড পরিচালনা করে নির্দিষ্ট জনগোষ্ঠীর ভালো খারাপ অথবা তাদের চাহিদা মোতাবেক কিছু কর্মসূচি নির্ধারণ করে, এবং সেই কর্মসূচিগুলো বাস্তবায়নে যখন তারা অঙ্গীকারবদ্ধ হয় এবং দৃঢ়চিত্তে যখন এগিয়ে যায়, তখন ওই জনগোষ্ঠীর সমর্থনটা সেই দলের পেছনে এসে দাঁড়ায়। আর তখন সেই দলের নেতৃত্ব যে থাকুক, সেই দল হারায় না। আপনি চিন্তা করেন, তো আওয়ামী লীগের প্রতিষ্ঠালগ্ন মৌলানা ভাসানী যখন আওয়ামী লীগের প্রেসিডেন্ট, তখন তো বঙ্গবন্ধু একটা যুব নেতা বলা যায়, জয়েন্ট সেক্রেটারি, এবং উনি 55 সালে কাকমানি 57 সালে এসে আপনার আসসালামু আলাইকুম দিয়ে উনি বঙ্গবন্ধু আওয়ামী লীগ থেকে বেরিয়ে উনি করলেন ন্যায় ভাসানী, ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি। তো ওই সময়ে জনাব ভাসানী সাহেবের যে বিশাল ইমেজ ছিল, তার বিপরীতে বঙ্গবন্ধু তো এখানে দাঁড়াবার কথা ছিল না, কিন্তু বাস্তবতা হচ্ছে দাঁড়িয়ে গেছে বঙ্গবন্ধু। কারণ কি? কারণ ভাসানী বড় নেতা হলেও, বিশাল নেতা হলো, বঙ্গবন্ধু তো ভাসানীকে পায়ে ধরে সালাম করতেন তার মুরব্বী হিসাবে। এত শ্রদ্ধা করার পরও ভাসানী তো রাজনীতি থেকে হারিয়ে গেছে, ভাসানীর দল হারিয়ে গেছে। কেন হারিয়ে গেছে? কারণ তার দল এই জনগোষ্ঠীর মনের চাহিদা যেটা,
আশা আকাঙ্ক্ষা যেটা সেটা ধারণ করতে পারেনি। আর বঙ্গবন্ধু তখন তরুণ নেতা হবার পরও তিনি এদেশের মানুষের মনের কথা বুঝতে পেরেছিলেন, সে অনুযায়ী পথ চলেছেন। আর সেই কারণে কিন্তু তিনি টিকে গেছেন। আমি একটু বলি আপনাকে, যদি কথাটা লম্বা হয়ে যাচ্ছে। অসমাপ্ত আত্মজীবনীতে বঙ্গবন্ধু লিখেছেন 54 সালের যুক্তফ্রন্টের নির্বাচনে ক্যাম্পেইন করার সময় গোপালগঞ্জের সদরে একজন বৃদ্ধা মহিলা তাকে তার বাড়িতে নিয়ে 1 কাপ গরম দুধ দিয়ে বেরোবার সময় 4 আনা পয়সা দিয়েছিল। বলেছেন যে মুজিবর, এটা তোমার জন্য আমার পক্ষ থেকে, তোমার নির্বাচনী ফান্ডে আমার পক্ষ থেকে এটা দোয়া। তো বঙ্গবন্ধু লিখছেন, বুড়ির হাত থেকে যখন 4 আনা পয়সা আমি নেই, তখন আমার আবেগ, আমার চোখে জল এসে গেছে। আমি পাঞ্জাবির পকেটে হাত দিয়ে কিছু টাকা বের করে বুড়িকে বললাম, মা, তোমার টাকা নেই, তোমার দোয়ায় আমার দরকার। তো বুড়ি বলেছিলেন যে এটা রাখো বাবা, আমি নয় শুধু, বাংলাদেশের সব মানুষের দোয়া তোমার সাথে আছে, সব বুড়ির দোয়া তোমার সাথে আছে। এরপরে বঙ্গবন্ধু লিখছেন, সেদিনে আমি শপথ নিয়েছিলাম আমি মুজিবরকে দিয়ে যতদিন বেঁচে থাকবো এই বাংলাদেশের গরিব দুঃখী মানুষের সাথে ধোঁকাবাজি করা সম্ভব হবে না। বঙ্গবন্ধু তার পুরোটা জীবন তার এই শপথের প্রতি অঙ্গীকারবদ্ধ ছিলেন। এক মুহূর্তের জন্য শপথ থেকে তিনি সরে দাঁড়াননি বলে 55 বছর বয়সেই তিনি জাতির পিতা হয়ে একটি দেশ স্বাধীন করে উনি ঘাতকের গুলিতে তৈরি হয়েছে। এবং সেই বিশ্বাসটা এখন এই দেশের মানুষ করে যে বঙ্গবন্ধুর সৈনিকরা, কর্মীরা জনগণের সাথে প্রতারণা করে না। এবং সেই করে না, তার প্রমাণ হচ্ছে কি, এই জন্যই আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ক্ষুধা দুর্ভিক্ষের দেশ বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিদ্যুৎহীন অন্ধকারে থাকা বাংলাদেশ বিদ্যুতের আলোয় আলোকিত হয়। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মাত্র 23 থেকে 24% শিক্ষিত মানুষের বাংলাদেশ 73% শিক্ষিত হার অর্জন করতে পারে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা সহ নানা সোশ্যাল সেফটি নেটের আওতায় এনে বাংলাদেশের গরিব জনগোষ্ঠীর মধ্যে আর্থিক সচ্ছলতা আসে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই এই জন্য বাংলাদেশের জিডিপি বাড়ে, অর্থনীতির আকার $431 বিলিয়ন হয়। থ্যাংক ইউ। এই দলটাকে আপনি চাইনি কলমের খোঁচায় নিষিদ্ধ করে বাংলাদেশের মানুষের হৃদয় থেকে মুছে ফেলতে পারবেন, এটা ইম্পসিবল। না, এটা তো সম্ভব না, আসলে সম্ভব না। এটা অনেক আগেও চেষ্টা হয়েছিল অনেকবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার, সেটা আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন, সেটা হয়নি। আমি একটু আপনার অনুমতি নিয়ে একটু কবির ভাইয়ের কাছে একটা বিষয় জানতে চাই, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনিও একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সৈনিক। আহ, আপনি ইউরোপে বসবাস করছেন, ইউরোপীয় আওয়ামী লীগ অনেক বড় একটা সংগঠন। তো আপনারা আসলে আওয়ামী লীগের জন্য পুনর্জাগরণের জন্য বা পুনরায় বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার জন্য আপনারা কি কি ভূমিকা পালন করছেন বিশ্বব্যাপী জনমত দেওয়ার জন্য, কবির ভাই? হ্যাঁ, অবশ্যই আমাদের আমাদের করণীয় অনেক। দলের দুর্দিনে আহ, প্রবাসী আওয়ামী লীগ শুধুমাত্র ইউরোপ না, আপনার ইউরোপ, কানাডা, আমেরিকা সহ প্রবাসের বিভিন্ন আওয়ামী সংগঠন নেতাকর্মীরা বিভিন্নভাবে কাজ করতেছেন। আপনি হয়তো জেনে থাকবেন যে জননেত্রী শেখ হাসিনা প্রতিটা দেশের নেতাকর্মীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করতেছেন। আমিন ভাই সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদেরকে প্রতিনিয়ত দিক নির্দেশনা দিচ্ছেন। ওনাদের দিক নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করতেছি। এই পাবলিক ফোরামে হয়তো এত কিছু বলা যাবে না, তারপরও যেটা বলা যায় সেটা হচ্ছে যে আমাদের অনেকগুলো কাজের ভিতরে যেমন আছে হচ্ছে আপনার এখানে যে বিধি মানে যে যে দেশের যে মূলধারার যে রাজনীতি নেতা বা সংসদ সদস্য আসেন তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করা, বাংলাদেশে যে অরাজক পরিস্থিতি চলতেছে, বাংলাদেশে যে আইন শৃঙ্খলার অবনতি, বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উপর যে নির্যাতন হচ্ছে সেগুলো প্রতিনিয়ত আমরা তুলে ধরছি। বাংলাদেশে 3,000-এর উপরে যে পুলিশ সদস্য হত্যা করা হয়েছে, সার্বিক যে পরিস্থিতি বাংলাদেশ যে আসলে আমরা জননেত্রী শেখ হাসিনা হাত ধরে বাংলাদেশ উন্নতির চরম শিখরে পৌঁছানোর কথা ছিল। জননেত্রী শেখ হাসিনা যে ভীষণ দিচ্ছিলেন আমাদেরকে, যে উন্নয়নের ধারায় নিয়ে গিয়েছিলেন, সেখান থেকে পুরো কি বলবো, যে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরায় আমরা সেই
কি বলে, আগে যেমন জননেত্রী শেখ হাসিনার সময় ইলেকট্রিসিটি যেত না, আর এখন আমরা জানতে পারি যে ইলেকট্রিসিটি মাঝে মাঝে আসে। শুধু তাই না, আপনার মানে প্রতিটা সেক্টরে অবস্থা খারাপ। বাংলাদেশের সার্বিক পরিস্থিতিগুলো আমরা আমাদের যে বিদেশের যে রাজনৈতিক সহকর্মী আসে তাদেরকে আমরা তুলে ধরছি। সুইডেনের কথা যদি বলতে পারি, সুইডিশ সংসদ সদস্যদের সাথে আমরা এই সার্বিক সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। ইউরোপিয়ান পার্লামেন্টে আমরা তথ্যগুলো পৌঁছাচ্ছি। এই কাজগুলো আমরা করতে পারি। এছাড়াও ইউরোপে বসবাসরত যে সকল আওয়ামী লীগের বা মুক্তিযুদ্ধের আদর্শের সৈনিক যারা আছেন, তারা তাদের এলাকার, কারণ তারা তো বাংলাদেশ থেকে আসছেন, বাংলাদেশে তাদের পরিচিত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ বা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখছেন। তাদের যে সকল ত্যাগী নেতাকর্মী গত 17 বছরে হয়তো বঞ্চিত ছিল, অনেকের সাথে আমাদের যোগাযোগ হয়, বিভিন্ন সময় ফোন করে, সাহায্য সহযোগিতা চায়। তো সেগুলো আমরা করতে পারি। আমাদের আপনি হয়তো জেনে থাকবেন যে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ভাই, সে প্রতি মানে প্রচন্ড কাজ করতেছেন, বিভিন্ন দেশে যাচ্ছেন। তো তারাও আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। তো আমরা আমাদের পক্ষ থেকে সব ধরনের চেষ্টাই আমরা করে যাচ্ছি। আমাদের চেষ্টা অব্যাহত থাকবে জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে পৌঁছানোর জন্য। আমাদের যা যা করণীয় আমরা সেগুলো করব। আমাদের নেতা আমিন ভাই সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদেরকে যে যে দিক নির্দেশনা দিবেন সেগুলো আমরা পালন করব। জি, ধন্যবাদ আপনাকে। আমিন ভাই, থ্যাংক ইউ। আমিন ভাই, একটু 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 একেবারেই সমসাময়িক ব্যাপারে একটু আসি। ব্যাপারটা একটু ফানি হয়ে যায় কিনা আমি বুঝতে পারছি না। সেটা হচ্ছে যে ইউনূস কি আসলে নির্বাচন দিবেন? আপনার কি মনে হয় ভাই, একটু যদি বলেন। সরি, আমি বুঝিনি। ইউনুস নির্বাচন কি আসলে দিবেন, নাকি ওই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, আমি এপ্রিলের মধ্যে যেটুকু ঘোরাবেন? বুঝি, ওনার ওনার যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় নির্বাচন আছে সেটা আমি মনে করি না। আপনি বলতে পারেন যে কেন আপনি এই ধারণা পোষণ করছেন। জি। ইউনূস প্রথমে বললো যে জুনের আগে নির্বাচন নয়। সেনা প্রধান বলেছিলেন যে আমি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, এবং এইটা বলার পরে ইউনূস সাহেব তখন দেশের বাইরে ছিলেন, তিনি এসে বললেন যে এটা সেনা প্রধানের বক্তব্য, এটা সরকারের বক্তব্য নয়। আচ্ছা, তারপরে আমরা দেখলাম যে ইউনূস সাহেব যখন ব্যক্তিগত ট্যুরে লন্ডনে গেলেন, তখন তিনি সেখানে বিএনপি ভাইস চেয়ারম্যানের সাথে বসার পরে তিনি যখনই বলেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে আসবে, তারপরের দিন আমি দেখলাম যে তার দল এনসিপির আহ্বায়ক নাহিদ সাহেব বলছেন যে এই নির্বাচন কমিশনের অধীনে এনসিপি নির্বাচনে যাবে না। কতটা হাস্যকর একটা বিষয়। প্রথমত, এনসিপি এখনো নিবন্ধিত রাজনৈতিক দল নয়, তারা নির্বাচনে যাবে কি, নির্বাচন করার কোনো রাইট তাদের নাই, যেহেতু ওরা এখনো নিবন্ধন পায়নি। দ্বিতীয়ত হচ্ছে যে এটা ইউনূসের দল, তো উনি একজনকে বলে আসছেন, একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলে আসছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তারপরে তার দল বলছে যে এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যাবে না। আমি ধরে নিলাম যে এনসিপি কে হয়তো নির্বাচন কমিশন অবশ্যই ইউনূস সাহেবের নির্দেশে নিবন্ধন দিয়ে দিবে। তো তাহলে কেন নির্বাচনে যাবে না? এই নির্বাচন কমিশন কি আওয়ামী লীগের গঠিত নির্বাচন কমিশন নাকি বিএনপির গঠিত? এই নির্বাচন কমিশন তো ইউনূস সাহেবের গঠিত, তাহলে সেই নির্বাচন কমিশন নির্বাচনে যাবেন কেন? তার মানে ডালমে কুচ কালা হ্যাঁ এক। তারপর আমি দেখলাম বাংলাদেশের খুচরা ধর্মীয় ভিত্তিক রাজনৈতিক দলগুলো সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশ করলেন। সেখানে সমাবেশ করে তারা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দিবে না। এগুলো তো তারা টোটাল সমাবেশটা সেখানে করেছে সরকারি পৃষ্ঠপোষকতায়। তাহলে সরকারের প্রধান একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলছেন এক কথা, আবার তার অনুগত প্রসংগত রাজনৈতিক দল এবং রাজনৈতিক এলাইদেরকে দিয়ে বলাচ্ছেন আরেক কথা। আরেকটি বিষয়, আপনি পিআর পদ্ধতিতে ভোটটা কেন চাচ্ছেন? পিআর পদ্ধতিতে এখন আমি যে ভোট দিব, আমি তো কোনো দলকে ভোট দিচ্ছি না, আমি তো ভোট দিব আমার সামনে যে এমপি ইলেকশন করতেছে তাকে। আমি যদি দলকে ভোট দিতাম তাহলে তো একটি দল যতগুলো আসনে প্রার্থী দেয় সবগুলো আসনে তো এই দল জিতবে। বাংলাদেশের সব মানুষ যদি ধরেন, আমি আমার এলাকায় এক এলাকায় নৌকা জিতছে, আরেক এলাকায়
ধানের শীষ, আরেক এলাকায় লাঙ্গলে জিততেছে। এটা কেন হচ্ছে? কারণ ওই এলাকার জনগণ মনে করতেছে যে আমার এখানে যিনি আমার প্রতিনিধিত্ব করবেন তার মধ্যে দলীয় পরিচয় ছাড়াও তার মধ্যে এই যোগ্যতাগুলো আছে, এই জন্য আমি তাকে ভোট দিই। এটাই তো। জি তাহলে আপনি জি পিআর তো কাকে ভোট দিচ্ছেন জানেন না, আপনার এমপি কে হবে আপনি জানেন না। তো এটা তো আমি তো এই যে ইসলামিক দলগুলো পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে, আমি তাদের জানতে চাই এটা ধর্ম এলাও করে কিনা, শরীয়ত এলাও করে কিনা, যে আমি কাকে নেতা বানাবো আমি জানি না, আমি এটা ভোট দিয়ে দিলাম। সো এনিওয়ে, এটা বিতর্কিত বিষয়। এইসব বিষয়গুলো যদি আপনি একটু অ্যানালাইসিস করেন তাহলে আপনি দেখবেন যে আসলে এখানে ইউনূসের যে ডিজাইন, সেই ডিজাইনে, অর্থাৎ তাদের যে মেটিকুলাস ডিজাইন, সেই ডিজাইনে কোনো নির্বাচন নেই। তারা একটার পর একটা অজুহাত তুলে নির্বাচনটা পিছাবে। জি ভাই, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু তিনি কয়েকদিন আগে একটা বক্তব্য দিয়েছিলেন যে এইগুলো কিছু না, এগুলো হচ্ছে আসন ভাগাভাগির মীমাংসা না হওয়া পর্যন্ত এগুলো চলতে থাকবে। এই কথাটা আপনার কাছে কতটুকু যৌক্তিক মনে হয়? দেখুন, ওনার বিশ্লেষণ থেকে উনি বলেছেন, এবং তার বিশ্লেষণটাকে আপনি একেবারে অমূলক বলতে পারবেন না। আচ্ছা। সবার দৃষ্টিভঙ্গিটা এক না। পলিটিক্সের বিউটি হচ্ছে এটাই, গণতন্ত্রের বিউটি হচ্ছে এখানেই, যে আমার মত আমি আপনার উপর চাপিয়ে দিব না, আপনি আপনারটা আপনি আপনারটা বলবেন, আর ডক্টর কবিরেরটা বলবে, মানুষ বেছে নিবে কোনটা ভালো কোনটা খারাপ। তো ওইটা বেছে নেওয়ার জন্য তো পিআর এর কোনো সুযোগ নাই। ওনার ব্যক্তির নামটা লাগবে যে অমুককে আমি ভোট দিব। না হয় আপনি দেখেন, যদি কোনোবার একটি আসন, মানে একটি জেলায় দেখা যায় 3 জন আওয়ামী লীগ জিতবে, 2 জন বিএনপি জিতে, 1জন জাতীয় পার্টি দিবে, অথবা পরের বার দেখা যায় যে 4 জন বিএনপি জিতে, 1জন আওয়ামী লীগ জিতে, 1জন জাতীয় পার্টি জিতে। কেন হয় এটা? এটা ব্যক্তির উপর নির্ভর করে যে সেই প্রার্থী যিনি হয়েছেন তার যোগ্যতাটা কি। আরেকটা ব্যাপার। এটা জি সাহেব তার দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা জি, করেছেন, করতে আরেকটা পারে। ব্যাপার আমিন ভাই, আমরা যেটা আজ দেখি বা আপনি আপনার পরিসর থেকে যতটুকু দেখেন, আমি আমার পরিসর থেকে যতটুকু দেখি, কেন জানি মনে হয় যে বিএনপি এক ধরনের রাজনৈতিক চাপে পড়ে গেছে, বা বিএনপি কে খুব একটা গুরুত্ব দেওয়া হচ্ছে না। যেমন ধরেন ইসলামী দলগুলো, জামাতে ইসলাম সহ অন্যান্য দলগুলো, তারা একটা এক পাল্লায় চলে গেছে, এবং এনসিপি তো সরকারের কিংস পার্টি হিসেবেই কাজ করছে। প্রতিনিয়তই তারা বিএনপির, যেমন জামাতের আমির বলেছিলেন যে ভিক্ষুকের থালা থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত সমস্ত জায়গায় হচ্ছে চাঁদাবাজি করে যাচ্ছে বিএনপি। তো এই যে বিএনপি কে চাপে ফেলানো এবং জামাত সহ ইসলামী দল, ছোট ছোট দলগুলোকে এক পাল্লায় নিয়ে আসা, কিংস পার্টিকে এক পাল্লায় রাখা, বাম দলগুলোকে এক পাল্লায় রাখা, এই সব কিছু মিলে আপনার কাছে কি মনে হয় যে এই দেশের গণতন্ত্র কি খুব সহজে ফিরে আসার সম্ভাবনা রয়েছে, নাকি এরা ক্ষমতাটাকে আরো দীর্ঘায়িত করার একটা পায়তারা করছে? আমি তো আপনাকে বলেছি যে মেটিকুলাস ডিজাইনে ইউনূস সাহেবের অধীনে কোন নির্বাচন নেই। এখন বিএনপি নেতৃত্ব ঠিক করবে তারা কোন দিকে যাবে। যেমন আপনি দেখেন, বিএনপি নেতাদের বক্তব্য যদি আপনি দেখেন, এক এক দিনের বক্তব্যের সাথে আরেক দিনের বক্তব্যের কোনো মিল নেই। এক নেতার বক্তব্যের সঙ্গে আরেক নেতার বক্তব্য আমি মিল নেই। মির্জা আব্বাস সাহেবের বক্তব্য এক ধরনের, জনাব আমির খসরু সাহেবের বক্তব্য আরেক ধরনের, ফখরুল ইসলাম সাহেবের বক্তব্য এক ধরনের, সালাউদ্দিন সাহেবের বক্তব্য এক ধরনের, রিজভী সাহেবের বক্তব্য এক ধরনের। যেমন আজকে খসরু সাহেব বলেছেন যে সংসদের বাইরে সংবিধান সংশোধনের কোনো অধিকার নেই। এটা তো সত্য কথা। জি। আপনি কিভাবে সংবিধান সংশোধন করবেন? হু গিভেন ইউ দিস অথরিটি? আপনি কে? আপনি একজন আমেরিকান নাগরিক, আপনি কে অধিকার দিচ্ছে আপনাকে? আপনাকে তো প্রশ্নের মুখোমুখি হইতে হবে। এখন বিষয়টা হচ্ছে বিএনপি কিন্তু সেই বক্তব্যে রিজিড থাকতে পারছে না, আমি জানি না কেন। এখন রিজিড থাকতে না পারলে, যখন আপনি সকালে এক কথা, দুপুরে এক কথা, বিকাল আরেক কথা বলবেন, তখন তো অবশ্যই মনে করি জনগণের কাছে আপনার ওয়েট কমে যাবে, আপনার বিশ্বাসযোগ্যতা কমে যাবে। এখন একটি রাজনৈতিক দল বা একজন মানুষের সবচেয়ে বড় অর্জন তো তার বিশ্বাসযোগ্যতা। মানুষ যদি আমাকে মনে করে যে আমি তাদের নেতা হওয়ার যোগ্য, তাহলে মানুষ আমাকে ভোট দেবে। ভাই আরেকটা, আমরা মোটামুটি 1 ঘন্টা কথা বলে ফেলেছি, আমরা বেশি লম্বা করব না। আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনা আমি আগে আপনাকে বলেছি যে এটা একটা পাবলিক ফোরাম। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা এখানে
খোলাসা করে বলার কোনো অবকাশ নেই। ওকে। তবে এইটুকু নিশ্চিত থাকেন, আওয়ামী লীগ অতীতে যেমন মাটি মানুষের জন্য কাজ করেছে, এখনো করে যাচ্ছে, আবার আওয়ামী লীগের এই কর্মকাণ্ডে তারা ভীত হয়ে এই জঙ্গি গোষ্ঠী মানুষের মনে একটা ভীতি চড়ানোর চেষ্টা করছে যে আওয়ামী লীগ আবার ক্ষমতা আসলে কাউকে রেহাই দিবে না, সবাইকে মেরে ফেলবে। এটা একটা শতভাগ ভুল ধারণা। মাননীয় নেত্রী খুব স্পষ্ট করে বলেছেন, সাধারণ ছাত্র ছাত্রী যারা আন্দোলনে ছিল তাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই। কারণ আমরা বিশ্বাস করি সরকার পরিবর্তন দেশের নাগরিক, যে কোনো নাগরিক চাইতে পারে, এবং সেই সরকার পরিবর্তনের লক্ষ্যে তারা মিছিল মিটিং সমাবেশ করতে পারে, সংবিধান তাদেরকে সে অধিকার দিয়েছে। কিন্তু সরকার পরিবর্তনের কথা বলে আপনি যখন প্রকাশ্যে মিডিয়ায় স্বীকার করছেন যে আমরা যদি সেদিন মেট্রো রেলে আগুন না দিতাম, আমরা যদি পুলিশকে হত্যা না করতাম, আমরা যদি টেলিভিশন ভবনে হামলা না করতাম, অর্থাৎ আপনি এই অধিকার সংবিধান কাউকে দেয়নি। রাষ্ট্রীয় সম্পদ আপনি ধ্বংস করছেন। রাষ্ট্রীয় সম্পদ যখন ধ্বংস করেন তখন রাষ্ট্রের সেবক যারা, রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্বে যারা থাকে, তাদের উপর সাংবিধানিক আইনগত দায়িত্ব হয়ে যায় এই মিসক্রিয়েন্টদেরকে, এই সন্ত্রাসীদেরকে রুখে দাঁড়ানো। আপনি যখন প্রকাশ্যে ক্ষমতা আসার পরে বলছেন 5 তারিখে সরকার পরিবর্তন না হলে আমাদের সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি ছিল, এই যে সশস্ত্র প্রস্তুতি নেওয়ার কথা কোন নাগরিককে কোন দেশের সংবিধান, বাংলাদেশের নয় পৃথিবীর কোন সংবিধান এ অধিকার কাউকে দেয়নি। তাহলে এই সশস্ত্র জঙ্গিদেরকে আইনের আওতায় আনা এক জিনিস, আর সাধারণ নাগরিক যারা সরকার পরিবর্তন যে রাজপথে নেমে এসে মিছিল মিটিং করেছে, ঘাম জড়িয়েছে, রক্ত জড়িয়েছে, তারা এক জিনিস নয়। বাংলাদেশ আওয়ামী লীগ অতীতের মতো অবশ্যই এদেশের জনগোষ্ঠী নিয়ে ভাবে, এই মা মাটি নিয়ে ভাবে, এবং এই ভাবনাকে বাস্তবায়ন করার জন্য আমরা বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে তার নির্দেশে সর্বক্ষণ প্রস্তুত আছি। এটি আপাতত আওয়ামী লীগের মতো। ভাই, আমি আরেকটু আপনার অনুমতি নিয়ে কবির ভাইকে একটা প্রশ্ন করতে চাই, পরে আপনার সঙ্গে শেষ প্রশ্ন নিয়ে আমরা অনুষ্ঠানটা শেষ করব। আহ কবির ভাই, আপনি তো অনেকদিন ধরে দেশের বাইরে আছেন। বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উপনীত হচ্ছে হচ্ছে একটা পর্যায়ে রয়েছে। তো 1 বছর আগের বাংলাদেশ আর 1 বছর পরের বাংলাদেশ নিয়ে আপনারা বাইরে যারা আছেন তারা কোনো পরিবর্তন দেখতে পান কিনা? আহ, এটা তো মানে কি বলবো, বলার অপেক্ষা রাখে না। আপনি, আমার কাছে তো মনে হয় যে একটা মানে ছোটবেলায় একটা শব্দ শুনতাম যে আইএমএ জাহিলিয়াতের যুগ। বর্তমানে আমার তো মনে হয় বাংলাদেশ আইএমএ জাহিলিয়াতের যুগে ফেরত চলে গেছে। আপনি মানে চিন্তা করতে পারেন যে একটা মানুষকে রাস্তার ভিতরে ফালায়া পাথর নিক্ষেপ করা হত্যা করা হচ্ছে। প্রশাসন কোথায়? আইন শৃঙ্খলা বাহিনী কোথায়? যেখানে আর্মি ডিপ্লয়েড করা করা আছে হচ্ছে আপনার কি বলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে। আপনি যদি দেখেন যে যে বাড়িটাতে বসে বঙ্গবন্ধু স্বাধীনতার সংগ্রামে চালিয়ে গেলেন, দিক নির্দেশনা দিলেন, সেই বাড়িটাকে ঘোষণা দিয়ে আহ, আপনার আহ, 2 দিন বা 3 দিন বসে সেই বাড়িটাকে ভাঙা হইলো। আ- বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী কোথায় ছিল? সরকার কোথায় ছিল? আপনি যদি দেখেন আহ স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করা হচ্ছে, বাংলাদেশ কোথায়? এটা কি আপনি 1 বছর আগে জননেত্রী শেখ হাসিনার শাসনামলে চিন্তা করতে পারতেন? আমি গতকালকে, আমরা তো জানেন যে বিদেশে কাজ করে খাই, ব্যস্ততা থাকি, তো মাঝে মধ্যে যখন সময় পাই ফেসবুকে স্ক্রল করি, অনেক ভিডিও আসে। এই যে 50 জন, 30-40, 50 জন মানে বেশি বলে ফেলছি, 30-40 জন ছেলে পেলে শাহবাগের মতো একটা জায়গায় তারা রাস্তা 2 দিন যাবত বন্ধ করে রাখছে। মানুষজন রাস্তা ক্রস করতে পারতেছে না। ওইখানে 2টা হসপিটাল, একটা হচ্ছে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় হসপিটাল, আর একটা হচ্ছে বারডেম। এক লোক বলতেছে যে আমার 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 তার ছেলে, মানে তার ওয়াইফ নাকি যেন স্ট্রোক করছে, বলতেছে সে মারা যাবে, আমাকে যেতে দেন, যেতে দিচ্ছে না। তারপরে
আপনি যদি লক্ষ্য করে থাকেন, অনেকে মানে অভিশাপ দিছে যে তোদের তোদের দ্বারা দেশের উন্নতি হবে না, তোরা তোরা কোনো নেতৃত্ব দেওয়ার যোগ্য না। তো দেশটা কোথায়? আপনি 1 বছর আগে কি এগুলো চিন্তা করতে পারতেন? আপনি সনাতন ধর্মাবলম্বী বা মানে বিধর্মীদেরকে বাড়িঘর লুটপাট করে নিয়ে যেতেছে। তারপর হচ্ছে আপনার মানুষজনের ব্যবসা বাণিজ্য নিয়ে যেতেছে, চুরি ছিনতাই বেড়ে গেছে। আপনার সেদিন পত্রিকায় দেখলাম ফারাবিকে মুক্তি, অভিজিৎ হত্যা মামলার আসামি ফারাবিকে মুক্তি দিচ্ছে। আপনার পত্রিকা খুললে তো দেখা যায় যে জঙ্গি জঙ্গি সাজাপ্রাপ্ত আসামিদেরকে মুক্তি দেওয়া হইতেছে। তো এদেরকে যদি মুক্তি দেয় তাহলে এরা তো বের হয়ে এই কাজগুলো করবে। তো বাংলাদেশ আপনার আহ, মানে বাংলাদেশ 1 বছর আগের বাংলাদেশ সে সাথে যদি চিন্তা করেন, আরো যদি বলি, আমি ব্যক্তি ব্যক্তি আমার অভিজ্ঞতা বলি, আমি প্রতি বছর 1 মাসের জন্য ছুটিতে দেশে যাই। আমাদের এক মাস ভ্যাকেশন থাকে। এবছর আমি ছুটিতে দেশে যেতে পারি নাই, ঘরের ভিতরে বসে ছিলাম। দেশে দেশে যেতে পারি নাই। কেন পারি নাই? কারণ নিরাপত্তাহীনতায় ভুগি। তো আমার আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভোগে বাংলাদেশে যারা আসে। বাংলাদেশে 18 কোটি মানুষ এখন খারাপ আসে। তো বাংলাদেশের সাথে তুলনা করলে শুধু আমরা না, এই ঘটনাগুলো ইতিপূর্বে আপনার এই এই দেশের যারা মূল নাগরিক তারাও জানে। রাজনীতিবিদরা বলতেছে যে বাংলাদেশে কি গৃহযুদ্ধ চলতেছে, যদিও মাস মিডিয়াতে আসতেছে না। কারণ আপনি জানেন যে তারা বাক স্বাধীনতা মানে যদিও বলে যে বাক মানে কথা বলার ইয়ে আছে, কিন্তু আপনি দেখেন যে যেগুলো মূল মেইন স্ট্রিম মিডিয়া সেগুলোতে আসে না, কোনো নিউজ আসে না। কিন্তু তারপর আমরা চেষ্টা করতেছি এগুলো তুলে ধরার জন্য। বিদেশিদের কাছেও তারা অলরেডি মানে তাদের কৃতকর্ম প্রকাশিত হচ্ছে। তো আমরা ভালো নই। আমরা আসলে আমরা বিদেশে থাকি, কিন্তু দেশের জন্য আমাদের সবসময় আমাদের মন ইয়ে থাকে। আমিন ভাই তো শুরুতেই বলছেন যে এই দেশে যে অরাজক পরিস্থিতি, একজন মানুষ ভালো থাকতে পারে না। যারা মুক্ত চিন্তায় বিশ্বাসী, যারা স্বাধীনতার সপক্ষে শক্তি, যারা ধর্মনিরপেক্ষ রাজনীতিতে বিশ্বাসী, যারা মুক্তিযুদ্ধের আদর্শ লালন করে, তাদের পক্ষে ভালো থাকা সম্ভব না। আমরা থ্যাংক ভালো ইউ, নাই। থ্যাংক ইউ কবির ভাই। কবির হুম, ভাই, আমি একটু ধন্যবাদ। আমিন ভাইয়ের কাছে যেতে চাই জি একটু। ভাই, প্রশ্নটা একটু কঠিন হবে। দিতে হবে, আমার এরকম পারবো না, আমি আধা ঘন্টার জন্য ঢুকছিলাম। হ্যাঁ, জি জি, আমি শেষ শেষ করবো, করব, আমার শেষ করব, শেষ করব। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে, যেহেতু আমার অনুষ্ঠানটার নাম হচ্ছে জনমনে প্রশ্ন, তো জনগণের থেকে প্রশ্ন নিয়ে আসি। আমি গত আমি সব আজকে পারবো না, শোনো, আমি আজকে পারবো না, আমাকে সে বিদায় দাও। বিদায় দিব ভাই। আচ্ছা, তাহলে বিদায় না, 1.5 ঘন্টা। ওকে, হ্যাঁ। একটা শেষ প্রশ্ন ছিল গুরুত্বপূর্ণ, সংক্ষেপে যদি একটু 30 সেকেন্ড ভাই। হ্যাঁ, বলো। ওকে, তৃণমূল কর্মীদের থেকে আমি প্রশ্নটা করছি, তৃণমূল কর্মীদের প্রতিনিধি হিসেবে। তৃণমূল কর্মীরা এখনো পর্যন্ত অনেকেই খারাপ পর্যায়ে আছে। আহ, তাদের দিক নির্দেশনা বা তাদের ভরণ পোষণ বা তাদের খেয়াল খুশি রাখার জন্য দলীয় সহযোগিতাগুলো অব্যাহত আছে কিনা, বা কতটুকু থাকবে? আওয়ামী লীগের 75 বছরের ইতিহাসে এরকম ভয়ঙ্কর কালো সময় আর আসেনি। এই সময়ে আওয়ামী লীগের প্রাণ ভোমরা তৃণমূলের কর্মীরা যেভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন, এটি ইতিহাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আওয়ামী লীগ নেতাকর্মী সকলের জন্য এটি একটা অফুরন্ত প্রেরণা। এই সময়ে আমরা যদি বলি যে তৃণমূলের প্রত্যেকটা নেতাকর্মীর বাড়ির একেবারে হানির খবর নেওয়া হচ্ছে, ইট ইস ইম্পসিবল। কারণ আওয়ামী লীগ একটি শ্রেণী সংগঠন নয়, এটা একটা মাল্টি ক্লাস অর্গানাইজেশন। কিন্তু তারপরও আওয়ামী লীগের নেতাকর্মীরা যতটুকু পারে তৃণমূলের খোঁজ খবর নেওয়ার, সেখানে চেষ্টার কোনো ত্রুটি নেই। অবশ্যই কারো শতভাগ প্রত্যাশা পূরণ করা কারো পক্ষেই সম্ভব না। আর এখন বিষয়টা এমন নয় যে শুধু তৃণমূল কষ্টে আছে, নেতারা যারা প্রেসিডেন্ট সেক্রেটারি অথবা কেন্দ্রীয় নেতারা ভালো আছে তা নয়। কারাগার ভরে গিয়েছে আওয়ামী লীগ নেতা কর্মীদের। 310 জনেরও বেশি কেন্দ্রীয় নেতা, এমপি, মন্ত্রী কারাগারে, জেলা আওয়ামী লীগ প্রেসিডেন্ট কারাগারে। তাদের পরিবার পরিজনের অবস্থা এমন হয়েছে যে তাদের পরিবার পরিজনও তাদের সাথে দেখা করতে পারছেন। চট্টগ্রামে ছাত্রলীগের একজন নেতা ছিলেন আবু নাসের,
নানাবিধ কারণে দীর্ঘদিন সে অ্যাক্টিভ পলিটিক্সে ছিল না। তাকে গ্রেপ্তার করা হয়েছে আজকে 4 মাস। সেটাও বড় কথা নয়, তার নামটা এই জন্য বললাম। তাকে গ্রেপ্তার করার পরে তার স্ত্রী তাকে দেখতে গিয়েছে এবং তার স্ত্রীকেও গ্রেপ্তার করা হয়েছে। 17 দিন কারাভোগের পরে তার জামিন হয়েছে। অর্থাৎ পুরো আওয়ামী পরিবারটা আজকে বিপন্ন। এর মধ্যে থেকে আমি মনে করি পারস্পরিক নেতাকর্মীদের সাথে যে ভাব আদান প্রদান, কথাবার্তা, সাহস প্রদান, সামান্য অন্যান্য ভাবে যেগুলো হেল্প করা, সেটি করা হচ্ছে এবং সেটা অব্যাহত থাকবে। সবচেয়ে বড় কথা, এই কঠিন দুর্দিনে আমাদের সবচেয়ে ভরসার বড় প্রতীক তিনি, আমাদের শেষ আশ্রয় যিনি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি এই বয়সে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টারও বেশি সময় সার্বক্ষণিক দলের একেবারে নিম্নতম লেভেল, প্রান্তিক লেভেলের কর্মীদের সাথে যেভাবে যোগাযোগ রাখছেন, তাদের পরিবারের খোঁজ নিচ্ছেন, তাদেরকে সাহস দিচ্ছেন, তাদেরকে প্রেরণা দিচ্ছেন, এরপরও যদি আরো আক্ষেপ তাকে থাকতেই পারে, তবে এগুলো থাকবেই সবার জীবনে কম বেশি। তাই এটা মনে করেই যে যেখানে নেত্রী সবার খোঁজ দিচ্ছেন, তার দেখা দেখি আমি এটাও অনুরোধ করব, অনেকে এখনো খোঁজ নিচ্ছেন না, তারাও যেন আরো বেশি খোঁজ নিতে পারে, সেই বিষয়ে উদ্যোগী হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিচ্ছি। সম্মানিত দর্শক, আমরা কথা বলছিলাম ভয়েস অফ সুইডেনের বিশেষ আয়োজন জনমনে প্রশ্ন। আমাদের সঙ্গে দুইজন অতিথি ছিলেন। আমাদের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, এবং আমাদের সঙ্গে সুইডেন থেকে ছিলেন ডক্টর কবির, যিনি একজন আওয়ামী লীগের তৃণমূল কর্মী। আপনাদের সঙ্গে আমার সময় কাটানো এবং আমার আওয়ামী লীগের যারা তৃণমূল নেতাকর্মী যারা ভিডিও দেখবেন, নিশ্চয়ই আমরা সবাই উপকৃত হব। আমাদের জন্য শুভকামনা রাখবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।